ভাই, আজকে আমরা শুরু করবো আমাদের গ্র্যাভিটেশন সিরিজের 8 নং লেকচার। তো গত লেকচারে আমরা দেখেছিলাম কোনো বিন্দু বস্তুর জন্য আমরা যদি বিন্দু বস্তুর আশেপাশে কোনো ভর রাখি তবে তার মহাকর্ষ বিভব কেমন হয়। তো আজকে আমরা দেখতে চাই বিন্দু বস্তুর পরিবর্তে যদি আমরা পৃথিবী বা অন্য কোনো গ্রহ নেই তবে তার জন্য মহাকর্ষ বিভব কেমন হবে। তো পৃথিবী বা অন্য কোনো গ্রহ নিয়ে কাজ করার আগে আমরা যদি সুষম গোলক নিয়ে কাজ করি তাহলে বিষয়টি একই হবে, কারণ আমরা পরবর্তীতে পৃথিবী বা গ্রহকে তো সুষম গোলকই ধরে নেব কাজের সুবিধার্থে। যদিও পৃথিবীকে সুষম গোলক বলা যায় না, কিন্তু আমরা সাধারণত ধরে নিই সুষম গোলক। এতে হিসাবে খুব একটা পার্থক্য হয় না, কারণ পৃথিবী বলতে গেলে প্রায় সুষম গোলক। ওকে, তো সুষম গোলক নিয়ে কাজ করার আগে আমরা একটু ফাঁপা গোলক নিয়ে দেখি যে ফাঁপা গোলকের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়। তাহলে আমাদের পরবর্তীতে সুষম গোলকটা বুঝতে সুবিধা হবে, যে সুষম নিরেট গোলক। তো এটি একটি ধরে একটি ফাঁপা গোলক যার ভর হলো এম এবং এটি হলো কেন্দ্র, আর কেন্দ্র থেকে ব্যাসার্ধ হলো আর। কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর, এটি কেন্দ্র। ওকে, তো এখন আমরা এই ফাঁপা গোলকের বাইরে একটা বস্তু রাখি, একক ভর একটা, ঠিক আছে, এর একটা একক ভর। আমরা এখন বের করতে চাই যে এর মহাকর্ষীয় বিভব কত হবে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ফাঁপা গোলকটা আছে তার পুরুত্ব কিন্তু অনেক কম, ঠিক আছে, পুরুত্ব কিন্তু অনেক কম ধরে নিয়েছি আমরা, প্রায় শূন্যের কাছাকাছি। এখন যেটা দেখা যাবে যে এই বস্তুটার জন্য ধরে নিই এটা হলো এম, এম বস্তুটির জন্য যদি আমরা মহাকর্ষীয় বিভব বের করতে চাই তাহলে আমরা আমরা যে ফাঁপা গোলকটা আছে তার পুরো ভর কিন্তু আমরা এই কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিতে পারি ভর কেন্দ্র হিসাবে, যেটা আমরা করেছিলাম যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সময়, যে কোনো যদি বস্তু থাকে গোলক, সুষম গোলক বস্তু, তবে আমরা তার ভরকে এই কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিতে পারি। আমাদের হিসাবে কোনোই পার্থক্য হবে না যদি আমরা এরকম ধরে নিই। তো এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে সম্পূর্ণ ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে এবং কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব হলো ডি, ঠিক আছে, এই বস্তুর দূরত্ব হলো ডি। তবে আমরা যদি এখন মহাকর্ষীয় বিভব বের করতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা কিন্তু একদম আমাদের আগের বার আমরা যেভাবে মহাকর্ষীয় বিভব বের করেছিলাম সেম টু সেম তেমন হয়ে গেছে, কারণ আগের বার আমরা দেখেছিলাম বিন্দু বস্তুর জন্য এবং এখানেও কিন্তু আমরা যে ফাঁপা গোলকটা আছে তাকে কিন্তু একটা বিন্দু বস্তুতে পরিণত করে নিয়েছি, তাই না। তো আমরা যদি একটু চিত্রটাকে একটু সরল করে রাখি তবে কিন্তু বলা যাবে যে এটা হলো সেই কেন্দ্রটা, এবং এখানে যদি হয় এম বস্তু এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে ডি। এটা কিন্তু একদম সেম টু সেম আগের মতো অবস্থাতেই চলে এসেছে, তাই না। ডি, এটা এম এবং এটা হলো কেন্দ্র, কেন্দ্র ও। তবে এর জন্য তো আমরা সূত্র দেখিয়েছিলাম যে আগের ক্লাসে, যে এরকম যদি হয় কখনো তবে তার জন্য মহাকর্ষীয় বিভবের মান কত হবে। মহাকর্ষীয় বিভব পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস জি এম বাই টি। আচ্ছা, আর এই বিন্দু বস্তুর ভর কিন্তু এম, কারণ আমরা ধরেছিলাম যে পুরো ফাঁপা গোলকের ভর এম, এবং পুরো ফাঁপা গোলক যদি যদি এই কেন্দ্রে যদি কেন্দ্রীভূত হয় তাহলে কিন্তু এর ভরও কিন্তু এম হবে, এই বিন্দু বস্তুর ভরও কিন্তু এম, ঠিক আছে। তো এটা তো আমরা দেখলাম যে ফাঁপা গোলকের বাইরে যদি কোনো বস্তু থাকে তবে তার জন্য বিভব কেমন হয়, মহাকর্ষীয় বিভব কেমন হয়। এখানে কিন্তু মহাকর্ষীয় বিভব হয় হলো কেন্দ্র থেকে সেই বিন্দু বস্তুর দূরত্ব, আর হলো আমরা জিএম, এর আগের বারের মতোই, কোনো পার্থক্য নেই। এখন আমরা বিন্দু বস্তুটাকে বাইরে না রেখে পৃষ্ঠে রাখতে চাই, যে ফাঁপাগুলোকে পৃষ্ঠে। তো ফাঁপাগুলোকে পৃষ্ঠে, এটা এই ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করতে পারি। এখনো যদি আমরা বস্তুটিকে যদি ফাঁপাগুলোকে পৃষ্ঠে রাখি তাহলেও কিন্তু আমরা সম্পূর্ণ ভরটাকে কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিতে পারি, তাহলেও কিন্তু কোনো হিসাবে সমস্যা হবে না। তো এখানেও যদি আমরা পুরো ভরটাকে কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নেই এবং ও থেকে এম এর দূরত্ব বের করি, এখানে ও থেকে এম এর দূরত্ব হবে কিন্তু আর, আর এর সমান, কারণ ব্যাসার্ধ আর এবং এম বস্তুটি পৃষ্ঠে অবস্থান করছে, এটি হবে কিন্তু আর। তবে এই ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব হবে, এই ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব হবে বিপি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, কারণ দূরত্ব আর এবং বস্তুর ভর হলো, ফাঁপাগুলোকের ভর হলো বড় হাতের এম, যেটা হবে হলো এই ক্ষেত্রে পৃষ্ঠের জন্য আমি লিখে দিই এটা হলো পৃষ্ঠ, এবং এটা হলো বাইরে। এখন আমরা দেখতে চাই, এখন যদি আমরা বিন্দু বস্তুটিকে ফাঁপা গোলকের ভেতরে নিয়ে আসি, অর্থাৎ ভেতরে যে কোনো বিন্দুতে, ধরি যে এরকম কোনো বিন্দুতে নিয়ে আসলাম, তবে তার জন্য মহাকর্ষীয় বিভব কেমন হবে। তো
তো ধরি যে কেন্দ্র থেকে এই বস্তুটির দূরত্ব হয় হলো এক্স, ধরে নেই দূরত্ব হয় এক্স। এখানে যদি আমরা নিয়ে আসি এম বস্তুটাকে, তবে তার জন্য মহাকর্ষীয় বিভব কেমন হবে? ওকে, তো আমাদের এখানে আরেকটা জিনিস একটু মনে করতে হবে যে মহাকর্ষীয় বিভব বলতে আসলে কি বোঝায়। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে মহাকর্ষীয় বিভব বলতে আসলে বোঝায় যে অসীম থেকে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো মহাকর্ষীয় বিভব। এখন আমরা যদি অসীম থেকে, এই যে ধরে নিই এটা অসীম, অসীম থেকে যদি এম বস্তুটাকে যদি এখানে আনি, তবে আমাদের কাজ করতে হয়েছে কিন্তু এই পরিমাণ, তাই না? এই জন্যই তো মহাকর্ষীয় বিভব এটা। এখন আবার অসীম থেকে, ধরি যে এটা অসীম, অসীম থেকে বস্তুকে পৃষ্ঠে আনতে আমাদের কাজ করতে হয়েছে এই পরিমাণ, তাই না? এই জন্য মহাকর্ষীয় বিভব পৃষ্ঠ হয়েছে এটা। এখন আমরা দেখতে চাই যে অসীম থেকে এই গোলকের ভেতরে নিতে, এই বিন্দুতে নিতে কি পরিমাণ কাজ করতে হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হলো যে ফাঁপা গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বল কিন্তু শূন্য। এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, একদম অনেক আগের ক্লাসে, যেটা হলো নিউটনের শিল থিওরেম দিয়ে প্রমাণ করা গিয়েছিল যে কোনো গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বলের মান কি শূন্য। তো আমরা পৃষ্ঠে আনার পরে, বস্তুটাকে যখন আমরা পৃষ্ঠে আনি, পৃষ্ঠে আনার পরে আমরা যখন বস্তুটাকে গোলকের আরো ভেতরে নেওয়া শুরু করি, ভেতরে নিতে হলে আমাদের কিন্তু আর কোনো কাজ করতে হয় না, কারণ ভেতরে নেওয়ার সময় আর কোনো মহাকর্ষ বল বস্তুটার উপরে কাজ করে না। এবং আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে পিপি যেটা আমরা বের করেছিলাম, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি, সেটাই ইকুয়াল টু ছিল কিন্তু বল, বলকে আমরা দূরত্বের সাথে সাপেক্ষে যদি আমরা করি, ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা পেয়েছিলাম কি বিভবের মান। কিন্তু এখানে যেহেতু ভিতরে নিতে কোনো বলে কাজ করে না, তো এখানে কিন্তু বলতে গেলে কোনো আমরা পটেনশিয়াল এনার্জি পাবো না, তাই না? এর জন্য কোনো কাজ করতে হবে না, অর্থাৎ যে পৃষ্ঠ থেকে ভিতরে নিতে হলে আমাদের আর কোনো কাজ করতে হয় না। তো অসীম থেকে এই পর্যন্ত আনতে শুধুমাত্র অসীম থেকে পৃষ্ঠান্তে যে পর্যন্ত যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ কাজই আমরা কিন্তু, মানে সেই পরিমাণ কাজই শুধু আমরা হিসাব করব, বাকি পরের কাজটা আমরা হিসাব না করলেও চলবে, কারণ বাকি পরে কোনো কাজ করতেই হয় না। অর্থাৎ পৃষ্ঠান্তে যে পরিমাণ কাজ মানে বিভব শক্তি হবে, তার ভিতরে নিতে একই পরিমাণ বিভব শক্তি হবে। অর্থাৎ এই বিন্দুর জন্য বিভব শক্তি হবে হবে হলো মাইনাস জিএম বাই আর, কারণ শুধু আমাদের পৃষ্ঠ পর্যন্ত আনতেই কাজ করতে হয়েছিল এবং পৃষ্ঠ থেকে ভিতরে নিতে আর কোনো কাজ করতে হয়নি। তো বিভব শক্তি হলো এটা, যে মাইনাস জিএম বাই আর। এটা কিন্তু পৃষ্ঠের বিভব শক্তির সমান, এটা হলো ভিতরে। তো আমরা দেখলাম যে ফাঁপা গোলকের জন্য যদি আমরা ভিতরে কোনো বস্তু রাখি, তবে তার জন্য বিভব শক্তি, আর পৃষ্ঠে যদি কোনো বস্তু রাখি তার বিভব শক্তি সমান হবে, তাই না? এটা হলো ভিতরের জন্য বিভব শক্তি। ওকে, তো এখন আমরা তো দেখলাম যে ফাঁপা গোলকের জন্য কেমন হয়, এখন আমরা দেখব নিরেট গোলকের জন্য বিষয়টি আসলে কেমন ঘটে। ওকে, তো ধরি যে এটি একটি নিরেট গোলক। ওকে, এটি কিন্তু এখন ফাঁপা গোলক না, নিরেট গোলক একটা। এখন আমরা দেখতে চাই যে এই নিরেট গোলকের জন্য আসলে মহাকর্ষীয় বিভব কেমন হবে। তো আগের মতোই ধরে নেই যে এর ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধ আর, ভর ধরে নেই এম। ওকে, ঠিক আছে। এখন আমরা বাইরের থেকে কোনো বস্তুর বিভব শক্তি মহাকর্ষীয় বিভব নির্ণয় করব। যে বাইরে কোনো বস্তু আছে, যে এই বিন্দুতে কোনো বস্তু আছে, তার ভর হলো এম, একক ভর কিন্তু এম ইকুয়াল 1, একক ভর, তার জন্য মহাকর্ষীয় বিভব কেমন হবে। তো ধরে নেই যে সেই সেই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হলো, একটু ভালো মতো রাখি, সেই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হলো ধরে নেই ডি। তবে এখানে দেখা যাবে যে যেহেতু এটি একটি সুষম নিরেট গোলক আমরা ধরে নিয়েছি, তো এক্ষেত্রেও কিন্তু আমরা সম্পূর্ণ ভরটাকে কেন্দ্রে কেন্দ্রীভূত ধরতে পারি, তাই না? কারণ আমরা তো এটা সুষম নিরেট গোলক ধরে নিয়েছি। তো এখানে যদি আমরা সম্পূর্ণ ভরটাকে যদি আমরা কেন্দ্রে কেন্দ্রীভূত ধরি, তাহলে কিন্তু আমাদের হিসাবের কোনো পরিবর্তন হবে না। তবে এক্ষেত্রেও বাইরে যদি কোনো বস্তু থাকে, তার জন্য মহাকর্ষীয় বিভবের মান হবে মাইনাস জিএম বাই আর। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু কি কোনো মানের পরিবর্তন হবে না, এক্ষেত্রেও এই ফাঁপা গোলকের মতোই আমরা একই মান পাবো।
আচ্ছা, এখন যদি আমরা পৃষ্ঠে রাখি তাহলে কি হবে, বস্তুটাকে এখন পৃষ্ঠে রাখি, এই যে এখানে একক ভর, এখন যদি আমরা বস্তুটাকে পৃষ্ঠে রাখি তবে এক্ষেত্রেও কিন্তু আমরা ফাঁপা গোলকের মতোই, আগের মতোই আমরা সম্পূর্ণ ভরটাকে কেন্দ্রে কেন্দ্রীভূত ধরে নিতে পারি এবং এখানেও আমরা সেই একই মান পাবো। ও সরি, আমি এর আগেবার ভুল লিখেছিলাম, এটা কিন্তু আসলে আর হবে না, এটা হবে ডি, এটা হবে ডি, কারণ দূরত্ব এই ক্ষেত্রে পৃষ্ঠে রাখলে এখন সেটার মান হবে আর, কারণ দূরত্ব এখন আর হয়ে গেছে, তাই না? যেহেতু ব্যাসার্ধ আর, তো অবশ্যই কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব যেটা পৃষ্ঠে আছে তার দূরত্ব মানে হবে কিন্তু আর, এটার মান কিন্তু হবে কত, আর। ওকে, তো এখন আমরা দেখতে চাই যে বস্তুটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি, গোলকের ভিতরে নিয়ে আসি, তখন কি হয়। যে ধরি এই বস্তুটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তো এইখানে একটু পরিবর্তন হবে বিষয়টি, কারণ এখন আগের বার যেরকম ছিল যে আমরা যখন ভিতরে নিয়েছিলাম তার উপর কোনো বল কাজ করতো না, কিন্তু এখন কিন্তু এই বস্তুটার উপর একটা বল কাজ করবে, তাই না? কারণ এটি কিন্তু আর এখন ফাঁপা গোলক না, এটা কিন্তু একটি নিরেট গোলক, তো এখানে কিন্তু এই বিন্দুটার উপরে একটা বল কাজ করবে এবং আমাদের কিন্তু সেই বলটা মাথায় রেখেই মহাকর্ষীয় বিভব হিসাব করতে হবে। আচ্ছা, তো এখানে এটা করার আগে তো আমাদের আগে শিখে আসা কিছু এখানে কাজে লাগবে। তো যদি আপনাদের মনে থাকে যে আমরা অনেক আগের একটা লেকচারে, হয়তো বা 3 নং লেকচারে আমরা দেখেছিলাম যে পৃথিবীর ভেতরে বা কোনো নিরেট বস্তুর ভিতরে মহাকর্ষ বল আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? তো ধরি যে এটি হলো একটি নিরেট গোলক, যার কেন্দ্র হলো, এটি কেন্দ্র এবং ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধ হলো আর। এখন আমরা এই কেন্দ্র থেকে যদি আর দূরত্বে এখানে, অর্থাৎ অবশ্যই নিরেট গোলকের ভিতরে, কারণ আমাদের নিরেট গোলকের ভিতরেরটাই কাজে লাগবে, নিরেট গোলকের ভেতরে আর দূরত্বে আমরা যদি কোনো বস্তু রাখি, এম ভরের কোনো বস্তু রাখি এবং নিরেট গোলকটার ভর যদি বড় হাতের এম হয়, তবে তার জন্য মহাকর্ষীয় বলের মান হবে জি এম, এম বাই আর, ব্যাসার্ধ আর, ডি ইন্টু আর, এটা হলো দূরত্ব, ঠিক আছে? ও সরি, এখানে আর কিউব হবে, এটা আর কিউব। তো এটা হলো কি, কোনো নিরেট গোলকের ভেতরে মহাকর্ষীয় বলের মান। তো এখন আমরা এই জিনিসটা কাজে লাগিয়ে আমরা এখানে এই বস্তুর জন্য আমরা হিসাব করতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে। তো ধরে নেই যে এখান থেকে এই বস্তু থেকে কেন্দ্রীয় দূরত্ব হলো এক্স, সরি, কেন্দ্রীয় দূরত্ব এক্স, ঠিক আছে? কেন্দ্রীয় দূরত্ব এক্স। তো এখন আমরা হিসাব করতে চাই যে আসলে অসীম থেকে বস্তুটাকে কেন্দ্র থেকে এক্স দূরত্বে আনতে কি পরিমাণ কাজ করতে হবে। তো ধরে নিই যেটা একটু অসীম, অসীম এটা হলো অসীম। তো আমরা অসীম থেকে সরাসরি এক্স দূরত্বে আনতে কাজটা হিসাব না করে আমরা প্রথমে হিসাব করি যে অসীম থেকে পৃথিবীর পৃষ্ঠে আনতে কি পরিমাণ কাজ করতে হবে এবং পৃষ্ঠ থেকে এক্স দূরত্বে নিতে কি পরিমাণ কাজ করতে হবে। তো এখানে আমরা আমরা এই কাজটা কি জন্য করব, তার মূল কারণ হলো যে অসীম থেকে এই দূরত্বে আনতে, অর্থাৎ পৃষ্ঠে আনতে বল এক হারে পরিবর্তিত হয় এবং পৃষ্ঠ থেকে এই এক দূরত্বে নিতে কিন্তু বল আর এক হারে পরিবর্তিত হয়। কারণ আমরা দেখেছিলাম যে এই যে এখানে এখানে যখন আমরা কোনো বস্তুকে পৃষ্ঠ থেকে ভিতরে নেই তখন কিন্তু এটার পরিবর্তনের হার আর অসীম থেকে পৃষ্ঠে পর্যন্ত আনা পর্যন্ত পরিবর্তনের হার কিন্তু এক না, ঠিক আছে? তো আমরা প্রথমে বের করি যে অসীম থেকে পৃষ্ঠে আনতে কি পরিমাণ কাজ করতে হবে। তো অসীম থেকে পৃষ্ঠে আনতে, যে ধরি যে এখানে আনবো আমরা পৃষ্ঠে, তো পৃষ্ঠে পর্যন্ত দূরত্ব অবশ্যই আর হবে, এখানে এটা আমি লিখলাম না। তো প্রথমে আমরা দেখতে চাই যে অসীম থেকে আমরা পৃষ্ঠে আনবো, ঠিক আছে? তো অসীম থেকে আমরা পৃষ্ঠে আনি। তো এখানে আমাদের যে পরিমাণ কাজ করতে হবে তা কিন্তু আগের মতোই, আগেরবার আমরা যেরকম দেখেছিলাম স্বাভাবিক, যে আমরা ইন্টিগ্রেশন করে এটা বের করতে পারবো যে আমাদের আর দূরত্বে নিতে হবে, অসীম থেকে আর দূরত্বে নিতে হবে। তো আমরা ইন্টিগ্রেশন করবো এফ, এফ বলটাকে ইন্টিগ্রেশন করবো, আমি আর এফ বলটাকে আমি সরাসরি লিখে দিই যে এফ এর মান আসলে কেমন হয়। ও এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু 1 কেজি ভরের জন্য, এখানে আমরা ছোট হাতের এফটা আমাদের না লিখলেও চলবে, ঠিক আছে? ছোট হাতের এফটা না লিখলেও চলবে, ডিএক্স, এবং এটার মান হবে মাইনাস জি এম বাই আর, ঠিক আছে? এটা হলো মান হবে।
আচ্ছা, এটা তো গেল হলো যে অসীম থেকে আমরা যখন পৃষ্ঠে আনবো তখন এই পরিমাণ কাজ করতে হয় আমাদের, তখন আমাদের এই পরিমাণ কাজ করতে হয়। এখন আমরা দেখতে চাই যে পৃষ্ঠ থেকে এক্স দূরত্ব নিতে আমাদের কি পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ এইটুকু অংশ নিতে, এইটুকু অংশ নিতে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে। তো এখানেও কিন্তু আমরা একইভাবে ইন্টিগ্রেশন করে হিসাব করতে পারি যে এখান থেকে পর্যন্ত কি পরিমাণ কাজ করতে হয়। তো আমরা ইন্টিগ্রেশন করি এখানে, কিন্তু এখানে কিন্তু আমাদের মানগুলো একটু চেঞ্জ করতে হবে, লিমিটের মান, কারণ এখন কিন্তু আমরা অসীম থেকে আর মানে আর পর্যন্ত নিচ্ছি না, এখন কিন্তু আমরা আর থেকে এক্স পর্যন্ত নিব, ঠিক আছে। তো এটা আমাদের হিসাব করে এইভাবে আর এক্স, এবং এইখানে এফ এর মানটা কিন্তু আমরা বসাবো এই এফ এর মানটা, ঠিক আছে, এই মানটা বসাবো, কারণ পৃথিবীর ভিতরে কিন্তু এফ এর মান এইভাবে পরিবর্তিত হয়। আমরা বসিয়ে দিই মানটা জি এম, আমাদের কিন্তু এই আমটা লেখার দরকার নেই কারণ আমরা একক ভর ধরে নিয়েছি, ঠিক আছে, এই ভরটা দরকার নেই, এক্স, আর নিচে হলো কি একটু যে ব্যাসার্ধ সেটা আর কিউব ডি এক্স। এখানে কিন্তু এই মানটা পরিবর্তিত হবে, এই জন্য আমি এটাকে এক্স ধরে নিয়েছি, এই যে এটাকে এক্স ধরে নিয়েছি। আমি কিন্তু এই যে বড় হাতের যা এখানে একটু কম বেশি হয়ে গেছে কারণ এখানে আমি বড় হাতের আর ধরেছিলাম, এখানে ব্যাসার্ধটা ছোট হাতের আর ধরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমাদের মান পরে বোঝা গেল এগুলো। আচ্ছা, তো এইখানে আমরা এটাকে ইন্টিগ্রেট করার পরে যে মানটা পাবো সেটা আমি একদম লিখে দিই, আমি আর ইন্টিগ্রেশনটা ভেঙে দেখাচ্ছি না। gm বাই 2r কিউব এক্স স্কোয়ার মাইনাস, সরি, আমি বারবার এখানে ভুল হয়ে যাচ্ছে কারণ আমি এখানে ছোট হাতের আর ধরেছি, ওকে, এখানে ছোট হাতের আর হবে কিন্তু আর কিউব মাইনাস আর স্কোয়ার। ওকে, তো ইন্টিগ্রেশন করার পরে আমরা এই মানটা পাবো। এখন আমরা এই মানটা, এই যে এটা আর এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা আসলে বলতে গেলে কি যে অসীম থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের মোট যে কাজ করতে হয় সেটা পেয়ে যাব, তাই না, মোট কাজ করতে গেলে সেটা পেয়ে যাব আমরা। তো যোগ করে দিই, যোগ করার পরে আমরা যে যোগফলটা পাবো সেটা হবে এরকম, আমি একদম লিখে দিই, বিভব শক্তি যোগফলটা হবে মাইনাস gm বাই 2 r কিউব ইন্টু 3 r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আমরা অসীম থেকে আমাদের এক্স দূরত্ব পর্যন্ত নিতে কাজ করতে হয় এই পরিমাণ, এবং এটাই কি তাহলে মহাকর্ষের বিভব বিন্দুটার জন্য। তো আমরা সাধারণত সূত্রে ব্যাসার্ধটাকে ছোট হাতের আর না ধরে বড় হাতের আর ধরি, তো আমি এখানে বড় হাতের আর লিখে দিই, তো পরে বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে একদম লিখে দিই বড় হাতের আর, ঠিক আছে, এটা বড় হাতের আর, এটাও বড় হাতের আর হবে, এটাও বড় হাতের আর, ঠিক আছে। তো এটাই হলো সূত্র। এটা কি নিরেট গোলকের জন্য, যদি নিরেট গোলকের ভেতরে যদি কোনো আমরা বিন্দু রাখি তবে তার জন্য বিভব শক্তি হবে এরকম, ঠিক আছে এটা। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যাব, যা হলো মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তো মুক্তিবেগ বলতে আসলে কি বোঝায়? তো মুক্তিবেগ বলতে আসলে যা বোঝায় তা হলো কোনো গ্রহের পৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার কখনো সেই গ্রহে ফেরত আসবে না, সেটাই হলো সেই গ্রহের মুক্তিবেগ, ঠিক আছে। তো ধরি যেটা একটা গ্রহ, আর ধরি এটা পৃথিবী ধরে নিই আমরা, এটা পৃথিবী, পৃথিবীর ভর হলো m এবং পৃথিবীর ব্যাসার্ধ r, আর পৃথিবীর পৃষ্ঠে এখানে একটা বস্তু আছে যার ভর হলো m। এখন আমি এই বস্তুটাকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তার কখনো পৃথিবীতে ফেরত আসবে না, তাই হলো পৃথিবীর মুক্তিবেগ, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো এটা বের করতে আমাদের আগের কনসেপ্টগুলো একটু কাজে লাগবে, যে এই বিভবের কনসেপ্টগুলো একটু কাজে লাগবে, কারণ আমরা যদি মুক্তিবেগ বের করতে চাই সেটা বের করার সবচেয়ে সহজ উপায় হলো যে আমাদের এই বস্তুটাকে অসীমে নিয়ে যেতে কি পরিমাণ কাজ করতে হবে সেখান থেকে বের করা। কিভাবে? আচ্ছা, আমরা দেখি যে ধরি আমরা এই বস্তুটাকে এমন বেগে নিক্ষেপ করতে চাই যা কখনো আর পৃথিবীতে ফেরত আসবে না, অর্থাৎ এটা বলতে কিন্তু বোঝায় যে আমরা বস্তুটাকে অসীমে পাঠাচ্ছি, তাই না, কারণ অসীমে পাঠালে তো বস্তুটা কখনো ফেরত আসবে না, অসীমে চলে যাবে। তো আমাদের এখন বের করতে হবে যে বস্তুটাকে অসীমে পাঠাতে কি পরিমাণ কাজ করতে হয়, যেটা অসীম, আমি বস্তুটাকে অসীমে পাঠাবো, এই যে অসীমে পাঠাবো। তো অসীমে পাঠাতে আমাদের বস্তুটাকে কি পরিমাণ, মানে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে।
তো আমরা দেখেছিলাম যে বিভব আমরা কিভাবে বের করেছিলাম, যে বিভব ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, তাই না? তো এখানে কিন্তু আর ইকুয়াল টু হচ্ছে পৃথিবী ব্যাসার্ধ আর, জিএম বাই আর, অর্থাৎ অসীম থেকে যদি আমরা কোনো বস্তুকে এইখানে আনি তবে আমাদের এই পরিমাণ কাজ করতে হয় একক ভরের জন্য। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একক ভরের জন্য, যে অসীম থেকে যদি আমি কোনো বস্তুকে পৃষ্ঠে আনি তবে আমার এই পরিমাণ কাজ করতে হয়। তো এখন আমি কোনো একক ভরের বস্তুকে যদি পৃষ্ঠ থেকে অসীমে পাঠাই তো কি হবে? তো কিছুই হয়নি, শুধু স্মরণের দিকটা পরিবর্তন হয়ে গেছে এবং দিক পরিবর্তনের জন্য আমরা মাইনাস চিহ্নটা তুলে দিই। মান কিন্তু একই থাকবে, শুধু দিক পরিবর্তন হয়ে গেছে। তো মাইনাস চিহ্নটা আমি তুলে দিলাম। এটা হলো পৃষ্ঠ থেকে অসীমে পাঠানোর জন্য, ঠিক আছে? দেখি, এটা হলো পৃষ্ঠ থেকে অসীমে পাঠানোর জন্য। এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা আমি শুধু বোঝানোর জন্য দিয়েছি যে পৃষ্ঠ থেকে অসীমে পাঠানোর জন্য আমাদের যে পরিমাণ কাজ করতে হয় সেটা। আচ্ছা, কিন্তু এম বস্তুটি কিন্তু আসলে একক ভরের বস্তু আমরা বলিনি, তাই না? এম বস্তুর ভর যেরকম কিছু হতে পারে, যা কিছু হতে পারে। তো আমরা এখানে যদি আমরা কাজ বের করতে চাই যে একক ভরের বস্তু না হয়ে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে যে কোনো বস্তুর জন্য মানে কৃত কাজের পরিমাণ কি হবে, তো আমাদের এখানে একটা এম গুণ করে দিতে হবে, তাই না? কারণ একক ভরের বস্তুর জন্য কিন্তু আসলে বস্তুর ভরটা গুণাকারে ছিল, কিন্তু বস্তুটার ভর ছিল এক, এই জন্য আমরা লিখিনি। কিন্তু এখানে কিন্তু আমাদের বস্তুটার ভর আর এক না, এই জন্য আমাদের এম ভরটা লিখতে হবে। ওকে, তো এটা কি? এটা হলো যে কোনো বস্তুকে অসীমে পাঠাতে কৃত কাজ। আচ্ছা, তো এখন আমরা কিন্তু কৃত কাজ না, আমরা বের করতে চাই আসলে কি পরিমাণ বেগ প্রয়োজন আমাদের এই শক্তি অর্জন করতে। অর্থাৎ আমরা বস্তুটাকে পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে যদি আমাদের এই পরিমাণ কাজ করতে হয় তো অবশ্যই বস্তুটার মধ্যে এই পরিমাণ শক্তি দিতে হবে, তাই না? এবং এই পরিমাণ শক্তি আমরা কিভাবে দিতে পারি? এই পরিমাণ শক্তি আমরা কোনো বস্তুটিকে একটি বেগ প্রাপ্তদানের মাধ্যমে দিতে পারি। তো আমাদের বস্তুটার মধ্যে একটি বেগ দিতে হবে, এবং আমরা যদি কোনো বস্তুর মধ্যে বেগ দিই এবং বস্তুটি যদি ভর থাকে তবে অবশ্যই বস্তুর মধ্যে একটি শক্তি সঞ্চিত থাকবে, এবং সেই শক্তির পরিমাণ হলো হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা সবাই জানি, এটা হলো গতিশক্তির সূত্র, যে কোনো বস্তুর গতি যদি ভি হয় তবে বস্তুটি গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের কিন্তু বস্তুটিকে একটি গতিশক্তি দিতে হবে এই পরিমাণ শক্তি অর্জনের জন্য, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম এম বাই আর। আমাদের কিন্তু বের করা প্রয়োজন এই ভি এর মান, কারণ আমরা কিন্তু মুক্তিবেগ বলতে আসলে সেই বেগটাকেই বুঝিয়েছি যে বেগটা প্রদান করলে বস্তুটি অসীমে চলে যাবে, এবং এই পরিমাণ শক্তি অর্জন করে সে অসীমে চলে যাবে, এবং এই পরিমাণ শক্তি অর্জনের জন্য তার ভি পরিমাণ বেগ প্রয়োজন। তো আমরা ভি এর মান বের করি। এখানে এম এম কাটাকাটি হয়ে যাবে। তো ভি এর মান যেটা হবে সেটা হলো টু জি এম বাই আর। এটাই কিন্তু ভি এর মান, ঠিক আছে? তো আমরা ভি এর মান পেয়ে গেলাম, এবং এটাই কিন্তু মুক্তিবেগ। অর্থাৎ কোনো গ্রহের ভর যদি হয় এম এবং সেই গ্রহের ব্যাসার্ধ যদি হয় আর, তবে সেই গ্রহের পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে এই বেগে নিক্ষেপ করলে বস্তুটি আর কখনো সেই গ্রহে ফেরত আসবে না, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি আর একটু সুন্দরভাবে লিখতে পারি। কিভাবে দেখি, আমরা যদি উপরে এবং নিচে আমরা যদি আর দিয়ে গুণ করি তবে যা হবে সেটা হলো আর, নিচে হবে আর স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে দেখা যাবে যে এই যে এইটুক অংশের এইটুক অংশ, এই যে এইটুক অংশ কিন্তু আসলে অভিকর্ষজ ত্বরণ জিএম বাই আর স্কোয়ার, তাই না? এটা কিন্তু আসলে অভিকর্ষজ ত্বরণ। তো আমি এটা লিখতে পারি অভিকর্ষজ ত্বরণ হিসাবে লিখতে পারি এটাকে। আমি যদি এই অংশটাকে অভিকর্ষজ ত্বরণ হিসাবে লিখি তবে সূত্রটা হবে টু জি আর, এবং এটাই কিন্তু মুক্তিবেগের সমীকরণ। এটাও মুক্তিবেগের সমীকরণ, এবং এটাও মুক্তিবেগের সমীকরণ, ঠিক আছে? তো মুক্তিবেগ ব্যবহার করে আমরা বেশ কিছু মজার জিনিস করতে পারি, যেমন মুক্তিবেগ ব্যবহার করে আমরা কিন্তু ব্ল্যাক হোলের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, ঠিক আছে? তো ওটা কিভাবে করে করা যায়, তো ওটা এমনি দেখাচ্ছি আমি একটু। যে ধরি যে কোনো গ্রহ, যে এটি হলো গ্রহ। আচ্ছা, আমরা অন্য পেজে যাই, তাহলে আমার একটু সুবিধা হবে। এই পেজে যে এইটা হলো গ্রহ,
এবং আমি এই গ্রহটার জন্য এই গ্রহটাকে আমি ব্ল্যাক হোল বানাতে চাই, ঠিক আছে? তো এই গ্রহটাকে যদি আমি ব্ল্যাক হোল বানাতে চাই, তাহলে আমাদের এই গ্রহের ব্যাসার্ধ কেমন হওয়া প্রয়োজন? যে এই গ্রহের ব্যাসার্ধ যদি এম হয়, ভর যদি এম হয়, আর ব্যাসার্ধ যদি আর হয়, তবে এই গ্রহটাকে যদি আমি ব্ল্যাক হোল বানাতে চাই, তবে আর এর পরিমাণ কি হতে হবে? এটা কিন্তু আমরা মুক্তিবেগ ব্যবহার করে কিন্তু সহজে বের করতে পারবো। আমি এটা কেটে দিই। মুক্তিবেগ ব্যবহার করে কিন্তু আমরা বের করতে পারবো, কারণ আমরা কি জানি যে ব্ল্যাক হোলে কোনো বস্তুর এসকেপ ভেলোসিটি কিন্তু বলতে গেলে আলোর বেগের সমান, তাই না? কারণ আলো কিন্তু ব্ল্যাক হোল থেকে কি বের হতে পারে না। তো আমরা যদি মুক্তিবেগটাকে যদি আলোর বেগ ধরে নিই, তাহলে কিন্তু এটা আমরা যে আরটা পাবো সেটা কিন্তু আসলে ব্ল্যাক হোলের ব্যাসার্ধ হবে। যেমন আমরা যদি ধরি যে এই সূত্রে ভি এর মান যদি আমি সি বসিয়ে দিই, তাহলে যা হবে, সিটা হলো আলোর বেগ 2gm বাই আর। এটা হলো এই সূত্রটা, যে মুক্তিবেগের সূত্র। তো মুক্তিবেগের সূত্রে আমি ভি এর জায়গায় সি বসিয়ে দিয়েছি, অর্থাৎ পৃথিবী মানে সেই গ্রহটার মুক্তিবেগ আমি বলে দিয়েছি কি আলোর সমান। তো এইখান থেকে আমরা আর এর যা মান পাবো, সেটাই কিন্তু আসলে ব্ল্যাক হোলের ব্যাসার্ধ হবে। অর্থাৎ এম ভরের কোনো বস্তুকে যদি আমি এই ব্যাসার্ধে নিয়ে যেতে পারি, তবে তা একটি ব্ল্যাক হোলে পরিণত হবে, ঠিক আছে? তো এটা হলো মুক্তিবেগ। মুক্তিবেগের কনসেপ্ট এই পর্যন্তই। তো আজকে ভাই এই পর্যন্তই। আমরা এর পরবর্তী ক্লাসে দেখব যে এই স্যাটেলাইটের কিছু কনসেপ্ট দেখব, যে কোনো বস্তুকে আমরা যদি কোনো গ্রহের স্যাটেলাইট বানাতে চাই, অর্থাৎ উপগ্রহে পরিণত করতে চাই, তবে আমাদের সেই বস্তুতে কি পরিমাণ বল দিতে হবে, অর্থাৎ বেগ দিতে হবে, এবং তার শক্তি কেমন হবে। আমরা পরবর্তী ক্লাসে এগুলোই দেখব। আমাদের ভাইয়ার আর একটা ক্লাস করলে আমি আশা করছি যে কনসেপ্ট শেষ হয়ে যাবে, এবং তার পরবর্তী থেকে আমরা ম্যাথ করা স্টার্ট করব, যে আমরা এতদিন যে সূত্রগুলো দেখলাম, সেই সূত্রগুলো আসলে বাস্তবে কোথায় প্রয়োগ করা হয়, আমরা সেগুলাই দেখব পরবর্তী ক্লাসে। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।